একবারে সেলিব্রিটি হয়ে গেছি। সেলিব্রিটিদের যে ধরনের ডিমান্ড থাকে, আপনার ছেলেকে আটক করাতে আপনি ভয় পেয়েছেন। হুমায়ুন কবির লাইফে কোনো মানুষকে ভয় পায় না। এইরকম নিরাপত্তা রক্ষী রেখে লাভ কি? যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করার সেটা করছি। হট করে করতে গিয়ে কি একটা ফাউল খেয়ে গেলেন? তাও কিছু যায় আসে না আমার ওতে। যে ধর্ম করলে করুক, রাজনীতি করার দরকার কি? অনেক কিছু তো পেয়েছেন, আবার কি গান গান খোল বাজান, হুমানদার টাকা গোনা কবে শেষ হবে? ক্যাশ 3 কোটির উপর হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ভবানীপুরে উনি যদি দাঁড়ান তাহলে ওনার বিরুদ্ধে প্রার্থী দেব না। পিসি যদি দাঁড়ায় পিসির বিরুদ্ধে দেব। নওশাদ সিদ্দিকী, বাম কংগ্রেস। ওনারা 1 পা গেলে আমি 2 পা গাবো। আজকে আমি যার সঙ্গে রয়েছি তার নতুন করে পরিচয় করে দেব না। কালকে গতকাল হঠাৎ হলো কি? দেখুন, কিছুই না, একটা সামান্য বিষয়। হঠাৎ করে 10 দিন আগে ছুটি থেকে এসছে জুম্মা খান, জঙ্গিপুরে বাড়ি। ও মার্চ 2023 সাল থেকে আমার কাছে আছে। তো প্রতি মাসে তো ছুটিতে যায়। ছুটি থেকে এসে বাড়ি থেকে এসে ডিউটি করা বাদ দিয়ে শুধু হোয়াটসঅ্যাপ আর টেলিফোন নিয়ে মেতে থাকে। এটা আচ্ছা। সিকিউরিটির যে কাজ। ওভারঅল কাজ, যে ডিউটি, যে আমাকে ফলো করা বা আমার পাশে পাশে থাকা বা আমাকে গাইড করা, কোনো কিছুর ধার ধারে না। এরা শুধু আমার খায় আর গাড়িতে চেপে বসে, আর আমি যখন ভিড়ের মধ্যে ঢুকি ওরা 3 মিটার দূরে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে যে কারণে নিরাপত্তা বা সিকিউরিটি, সেটা তো কাজ হচ্ছিল না। কোনো কাজই নয়। তারপরে এসপি কে বলা হয়েছে, আরআই কে বলা হয়েছে, অন্যান্য পুলিশের আধিকারিকদেরও বলা হয়েছে যে এটা কি আগেই বলা হয়েছিল আপনার তরফ? হ্যাঁ, ওই 2-3 মাস থেকে বলা হচ্ছে যে এরকম সমস্যা, তো এদের বদলি করে যদি আমাকে একটু ভালো তাদের ছেলে। ফিডব্যাক কি ছিল? একই যে ফোর্সের ক্রাইসিস আছে বিভিন্ন টাইমে, আজ এই ডিউটি, কাল ওই ডিউটি, কাল গঙ্গাসাগর মেলা, কাল অন্য জায়গায় এনগেজ আছে ফোর্সের ক্রাইসিস আছে, ওটা নিয়ে চালান দেখছি। মানে পরিবর্তিত কাউকে দিয়ে দেওয়া কোনো মতেই এই বর্তমানে এসপি এসে এটা হয়নি। আগের এসপিদের বলেছি, কম বেশি শুনেছে, কিন্তু এই এসপি এটা শোনেনি না। তো আমি এইভাবেই চলছে। একদম আমি এখানে বলি, গতকালকের এই ঘটনার পরে অনেকেই বলতে, বিশেষ করে আপনার যারা বিরোধী স্বাভাবিকভাবে বলছেন যে আপনি ভয় পেয়ে গেছেন। হুমায়ুন কবির লাইফে কোনো মানুষকে ভয় পায় না। আমি উপরওয়ালায় বিশ্বাসী। মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, যতক্ষণ তিনি আমাকে এখানে দুনিয়াতে রাখবেন আমি ওনার ভরসায় ওনার হেফাজতে চলি। তবু সাবধানতা অবলম্বন করতে হয়, সেইভাবে করি, চলি। ভয় পেয়েছি না কে ভয় পেয়েছে সেটা সময় কথা বলবে। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমি পরিষ্কার কথা বলছি, আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না, বলবো না। আমি একটা নতুন দলের সূচনা করেছি। সেই দলের মূল লক্ষ্য হচ্ছে বর্তমান শাসক দলের যে সমস্ত খারাপ দিকগুলো আছে, বাজে কাজ আছে, দুর্নীতি আছে, সেসব নিয়ে বলবো। মানুষ কি করবে সিদ্ধান্ত মানুষ নেবে, তেমনি তারাও বলবে। তারা 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে, 4র্থবার দখল করার জন্য তারা তাদের পলিসি মতো চলবে। আমি আমার পলিসি, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে আমি, বিশেষ করে মুসলিম জনতার কাছে আমার বক্তব্য তুলে ধরবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক তো তারা। এই যে নিরাপত্তা রক্ষীরা যারা আপনার সঙ্গে থাকেন, তারা অর্ধেক সময়ে ফোন ঘাটেন, যে কাজটা সেই কাজটা করেন না, আপনি ভিড়ের মধ্যে পড়লে 3 মিটার দূরে থাকেন। এইরকম নিরাপত্তা রক্ষী রেখে লাভ কি? আমি ওই জন্য তো আমার কিছু প্রাইভেট ছেলে, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের সঙ্গে যারা 24 আওয়ার্স আমাদের ভালো চাই, তাদেরকেও রেখেছি। শুধু ওদের উপরে ভরসা করে তো আমি চলি না। কিন্তু সেটা প্রাইভেট নিরাপত্তা। আমরা এর আগে দেখেছি একই টাইপের অভিযোগ আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকী তিনি করতেন, এবং তিনি রাজ্যের যে নিরাপত্তা তারপরে ভরসা রাখেননি। পরবর্তী সময়ে আপনি জানেন যে তিনি এখন সেন্ট্রাল বাহিনী নিয়ে তার নিরাপত্তা বলাই রয়েছে। আপনিও কি সেরকম কিছু ভাবছেন? আমি আজকেই যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করার সেটা করছি, এবং অনারেবল কলকাতা হাইকোর্টে আমি একটা রিট পিটিশন ফাইল করব,
যাতে আমাকে কেন্দ্রীয় সরকারের সিআইএফএফ সিকিউরিটি বলয় পায়, কারণ আমাকে রাজনীতির বিরোধিতায় নামতে হয়েছে শাসক দলের বিরুদ্ধে। একদিকে বিজেপির বিরাগভাজন হয়ে আছি, অন্যদিকে শাসক দলের চূড়ান্ত বিরাগভাজন হয়েছি। স্বাভাবিকভাবেই আমার যে সিকিউরিটির প্রশ্ন সেটা অবশ্যই আমাকে প্রয়োজন, সেটা অনারেবল হাইকোর্টের কাছে আমি অ্যাপ্লিকেশন করব, বা হাইকোর্ট যা সিদ্ধান্ত এটা নেবে। তো কঠিন সিদ্ধান্ত, কারণ যে দলে ছিলেন 1 মাসও হয়নি এখনো পর্যন্ত, সেই দল এখন এখানকার সরকারে, আপনিও সেই দলে ছিলেন, মানে আপনিও একটা সরকারের অংশ, কারণ আপনি বিধায়ক ছিলেন। তো সেই পুলিশ হঠাৎ করে 1 মাসের মধ্যে এতটা পরিবর্তন ঘটলো, এর আগে আপনি ফিল করেননি? এখন কেন মনে করছেন যে সেন্ট্রাল ফোর্স লাগবে? আগেও ফিল করেছি, কিন্তু আগে যেহেতু রাজ্যের দলের একজন বিধায়ক, স্বাভাবিকভাবে আমাকে তেনাদের প্রতি আস্থা ভরসা রাখতে হয়েছে। যাদের ওখানে কোনো মুভমেন্ট নাই তাদের কাছে আরো বেশি কট গাড়ি দিয়ে রেখেছে, সিকিউরিটি দিয়ে রেখেছে। আমরা প্রতিনিয়ত রাস্তায় থাকি, মুভমেন্ট করি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আমাদেরও দিয়েছিল, আবার উঠিয়ে নিয়েছে। তাতে কি করার আছে আমার? আমি তো বলার মালিক, বলতে পারি, আমার জানানোর জরুরি, জানাতে পারি। সিদ্ধান্ত তো যেনারা প্রশাসনে থাকেন, যেনারা নির্দেশ দেওয়ার মালিক, তেনারা তো ঠিক করেন। আমরা মাঝে মধ্যে, মানে আমি বিশেষ করে আপনার ফেসবুকটা দেখছিলাম, মানে যখনই দেখি আপনি কোথাও গেলে সেখানে প্রচুর মানুষের ভিড়, আপনার সঙ্গে হাত মেলানোর জন্য একটা হিড়িক পড়ে যাচ্ছে, এখান থেকে আরো কনফিডেন্ট বাড়ছে। দেখুন, নিশ্চিতভাবে বলা যেতে পারে বিগত 6 মাস ধরে আমি অনেক বিতর্কে জড়িয়েছি। আমি অনেক চেষ্টা করেছিলাম শাসক দল তৃণমূলে টিকে থাকার। আমাদের ন্যূনতম যে সম্মান সেটুকু দেয়নি দল, বারবার বলার পরেও, সর্বোচ্চ নেতৃত্বকে বলার পরেও। তারা কেবল জেলায় যারা আমাদের বিরোধী তাদের কথা শুনেই জেলা তাদের কথার উপরেই গুরুত্ব আরোপ করেছে, বা আমাদের কথা কোনো রকমই কর্ণপাত করেনি। তো তারপরে আপনারা সবাই জানেন 4ঠা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করে। সেদিনই আমি বলেছিলাম যে আমি আগামী দিনে শাসক দলকে রাজনীতি করা কাকে বলে সেটা বুঝাবো। ধীরে ধীরে মানুষ আমার সঙ্গ দিচ্ছে, এটা আমি মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া জানাই যে আগামী দিনে মানুষ আমার উপরে আস্থা রাখছে, ভরসা রাখছে। যেখানে যাচ্ছি মানুষের হুড়োহুড়ি আমাকে দেখার জন্য, এমনকি ইয়ং জেনারেশন বাদেও বয়স্ক লোকরা এবং বাড়ির মা বোনেরা পর্যন্ত আমাকে একবার দেখার জন্য। আমি আজকে মহান আল্লাহ তাআলার দুয়ায় একবারে সেলিব্রিটি হয়ে গেছি। সেলিব্রিটিদের যে ধরনের ডিমান্ড থাকে কোনো জায়গায় গিয়ে নামলে, তার থেকে কম কিছু নেই আমি দেখতে পাচ্ছি। এটা আল্লাহরই দান। আমি যদ্দূর আপনাকে দেখেছি বিধানসভায় বা হুমায়ুন কবির সম্পর্কে যতটা জানি, হুমায়ুন কবির হট করে কোনো সিদ্ধান্ত নেন না, অনেক কিছু আগে পিছু ভেবেই সিদ্ধান্ত নেন। কোথাও কি এখন মনে হচ্ছে যেদিনকে দল ঘোষণা করেছেন সেদিন প্রার্থী ঘোষণা না করতেই পারতেন? না, ওটা আমি করেছি জেনে বুঝেই। কারণ আমি একটা মেসেজ দিতে চেয়েছি, শুধু শাসক দলকে না, বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে, যে ওনারা অনেক কথা বলছেন। সিপিএম কংগ্রেস দীর্ঘদিনের বিরোধিতা ছেড়ে জোট করে ভোটে লড়ে সৈন্য পেয়েছে। তা আমি সৈন্য থেকে শুরু করতে যাচ্ছি। সেদিনকে আমি মানুষের কাছে, বাংলার আম জনতার কাছে একটা বার্তা দিতে চেয়েছি যে হুমায়ুন কবির অল্প সময়ের মধ্যে একটা দল করার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে হুমায়ুন কবির প্রার্থী 8 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল। হট করে করতে গিয়ে কি একটা ফাউল খেয়ে গেলেন বালিগঞ্জের ক্ষেত্রে? হ্যাঁ, ওটা ফাউল বলতে পারেন, ওটা আমার সততা বা সরলতার কিছুটা ঘাটতি বলতে পারেন। কারণ এটা একজন ছেলে, সে পরিকল্পনা করে এটা কামাকি স্ট্রিটের কথায় এটা করেছিল। তো কিছু যায় আসে না আমার ওতে। আমি বেশিক্ষণ নেব না আপনার, আপনি খুব ব্যস্ত মানুষ। আপনার সঙ্গে আমি দেখছিলাম একের পর এক মানুষজন আসছেন, দেখা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি অলরেডি
রিয়াকশন দিয়েছেন, তাও একবার জানতে চাইবো। তিনি ভবনে বসে বলছেন যে ধর্ম করলে করুক, রাজনীতি করার দরকার কি, ধর্ম পালন করুন না, কি বলবেন? আমি তো বলেছি যে উনি আমাকে নিদান দিচ্ছেন, আমাকে এত পরামর্শ দিচ্ছেন, ওনার পরামর্শটা আমি শিরোধার্য করব, মেনে নেব। আগে ওনার পিসিকে আগে বলুন যে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, 7বারের সাংসদ হয়ে গেছে, 2বারের রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, অনেক কিছু তো পেয়েছেন। আবার কি, এখন ওই জগন্নাথ ধামে গিয়ে বসে পড়ুন না, ওনার পিসিকে বসিয়ে দেন ওখানে। জগন্নাথ ধামে গিয়ে সেখানে নাম কীর্তন করুন, অষ্টম প্রহরের গান খোল বাজান। উনি যেদিন করবে, আমি সেদিন আমার এই নতুন পার্টির চেয়ারম্যান পদ অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমিও, উনি যদি আগামী 2026-এ মমতা ব্যানার্জি যদি এই লোভ লালসা থেকে দূরে সরে গিয়ে জগন্নাথ ধামে যাই, আমিও বলছি আমি এই কন্টেস্টও করব না, আর আমার চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে আমিও মক্কায় গিয়ে হজ করে এসে ওই মসজিদ নিয়েই থাকবো। কিন্তু ওনার পিসিকে আগে পাঠান, পরামর্শটা ওনার পিসিকে দেন যে অনেক বয়স হয়েছে পিসি তোমার, আর তোমাকে এত দূর পরিশ্রম করতে হবে না, অনেক করেছো। তো ওনার একটা সুযোগ করে দিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভবানীপুরে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী প্রজেক্ট ডিক্লেয়ার করে দিক, তাহলে সেদিন থেকে আমি ওনার পরামর্শ মেনে নেব। হুমানদার, টাকা গোনা কবে শেষ হবে? কারণ ফেসবুক খুললে যেমন মানুষের ভিড় দেখছি, তেমনি পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7 ভুল না করলে পর্ব 8 কি বাকি এখনো নাকি? নিশ্চয়ই, যা প্রতিদিন 2-4টে করে ট্যাঙ্কি মানুষ স্বেচ্ছায় দান বাক্স রাখা থাকে, বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে মানুষ এসে ওখানে 10 টাকা নোট খুব কম দেয়, ওখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোট ঠিক, আমরা দেখছিলাম। পড়ে। তো সেইটা আমরা লক করা থাকে, সিল করা থাকে, তার মধ্যে যখন বাক্স ভর্তি হয়ে যায় সেটা নিয়ে এসে রাখা হয়, এবং সিরিয়ালি ডেট অনুযায়ী এলাকার মাদ্রাসার যারা শিক্ষক বা ছাত্র এরকম লোকদের নিয়ে এসে লাইভ টেলিকাস্ট করে সেটা স্বচ্ছতা বজায় রাখার জন্য রাখার লাইভ জন্য। টেলিকাস্ট। একদম, যেন মানুষের পয়সা যেন কোনো রকম কোনো মিসইউজ না হয়, বা কেউ যাতে উল্টো পাল্টা না করতে, কারণ ব্যাংকে যেটা দিচ্ছে সেটা তো অন ডকুমেন্টস, সেখানে তো থাকছেই যে কে কোথা থেকে টাকা দিচ্ছে, তার স্টেটমেন্ট দেখলেই পাওয়া যাবে। এই পর্ব 7 পর্যন্ত এখনো পর্যন্ত এই যে দান বাক্সে পড়া কত টাকা? ক্যাশ 3 কোটির উপর হয়ে গেছে, আর ব্যাংকে ব্যাংকেও 4 কোটি। প্রায় 7 কোটি আপনি ইতিমধ্যেই টিয়ার্স যা, তাতে ধরেন কিছু না হলে আরো 2 কোটি। ইট কত এসছে তাও একটা ইট আন্দাজ? তো 15 লাখ থেকে 20 লাখ হবে, গোনা মুশকিল, এত ইট এসছে। এটা তো আবেগ মানুষের না থাকলে এটা হয় না। হয়, কোনোদিন হয় বলুন? আমি রাতারাতি তো এতটা, তো কেন, এর 10%ও প্রত্যাশী ছিলাম না। আজকের দিনে বাবরি মসজিদটা মুসলমানদের মনের ভিতরে যে, মানে আপনি যা দেখছেন এখন তার 10% আপনি ভাবতে পারেননি যে এইটার পরে এমন কিছু হতে পারে বা ঘটতে চলেছে। সেটা আমার যেটা ধারণা, তার যা উপলব্ধি তার 50 গুণ বেশি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এদের বিরুদ্ধে আপনি প্রার্থী দেবেন? আমি তো অভিষেক বাবুকে বলছি যে ওনার পিসিকে অবসর নিতে দিয়ে ভবানীপুরে উনি যদি দাঁড়ান, তাহলে ওনার বিরুদ্ধে প্রার্থী দেব না, আর পিসি যদি দাঁড়ায় পিসির বিরুদ্ধে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেবেন না যদি দাঁড়ান? হ্যাঁ, ওনার বিরুদ্ধে দেব না, কিন্তু মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেব, আর মমতা ব্যানার্জি দাঁড়ালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেব। শেষ প্রশ্ন আপনার, আগামী দিনে যদি দল জিতে আসে বা কিছু বিধায়ক জিতে আসে, মানুষের জন্য কি করবেন? যদি আপনার যে স্বপ্ন যে আপনাকে নিয়েই সরকার তৈরি করতে হবে যেই করুক, সেটা হলে বাংলার জন্য আপনার মূল টার্গেট কি থাকবে, এক কথায় যদি বলেন? স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে,
এই যে চাকরি বিক্রি, এই যে করাপশন, এই যে অস্বচ্ছতা, পুরো দুর্নীতিতে ডুবে গেছে একটা সরকার। আজ থেকে 14 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমানের মমতা ব্যানার্জি, তার কথাবার্তা, চাল চলন, তার ভাবমূর্তি কতটা নিচে নেমেছে ও নিজে উপলব্ধি করে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছে 15 বছর আগের, 2011-র আগের মুখ্যমন্ত্রী আর আজকের মুখ্যমন্ত্রী। আমরা মানুষের কাছে এটাই আপিল করব, আগামী দিনে মানুষের সঙ্গে কোনো প্রতারণা করা হবে না, মানুষকে চাকরি দেব বলে কোনো টাকা তোলা হবে না, যারা প্রকৃত যোগ্য অনুযায়ী পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে যারা যোগ্য মার্ক পাবে তাদেরই কোয়ালিফাইড হবে, তাদেরই প্যানেল করা হবে। ওইভাবে টাকা নিয়ে বা যোগ্যকে বাতিল করে, যোগ্যকে সাইড করে অযোগ্যদের প্যানেল করা, যার জন্য তো 25,752 জনের চাকরি চলে গেছে। তার মধ্যে তো 5,000 অযোগ্য হবে, বাকি তো 20,000 যোগ্য লোকরা আজকে কতটা সাফারার হচ্ছে, হচ্ছে। এইসব কোনোদিন আমাদের যে নবনির্বাচিত যে জনপ্রতিনিধিরা হবে, আমাদের মূল লক্ষ্য হবে বাংলার মানুষকে সুস্থ স্বচ্ছ একটা সরকারের পরিষেবা দেওয়া। মন্দা, লাস্ট একটাই বলতে হলো, মনে পড়লো গত পরশুদিন নওশাদ সিদ্দিকী তিনি চলে গেলেন আলিমুদ্দিনে। এমন হতে পারে নওশাদ সিদ্দিকী বাম কংগ্রেসের সঙ্গে জোট করলো, তাদের সঙ্গে আপনি জোট করলেন, সঙ্গে মিমকে নিলেন, এরকম কিছু ভাবনা রয়েছে? বৃহত্তর জোট। দেখুন, এই নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার নিজের আগ্রহ আছে নওশাদ, আইএসএফ আর মিম যদি আমার সঙ্গে আসতে চাই বা আসতে রাজি হয়, ওনারা এক পা গেলে আমি 2 পা গাবো। ওনারা যদি একবার বসার আহ্বান জানায়, আমি ওনাদেরকে 2বার বসার আহ্বান জানাবো, এটুকু বলতে পারি। বাকিদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট, বাম কংগ্রেস নিয়ে আপত্তি রয়েছে? কোনো আপত্তিরও কিছু নেই, তেমনি এদের কোনো গুরুত্বও নেই আজকে বাংলার রাজনীতি। অধীর রঞ্জন চৌধুরী একেবারেই, মানে সবাই জানেন এটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে সবসময় বলেন, কোনো কম্প্রোমাইজ নেই। সেই অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে রয়েছেন, তিনি আপনার সঙ্গে আসলে আপনার কি লাভ হবে না? মুর্শিদাবাদ থেকে শুধু কোনো অন্যান্য না, জায়গায়। অজিত চৌধুরীর ব্যক্তিগত লিডারশিপ নিয়ে বা তার যোগ্যতা নিয়ে আমি একটি কথাও খরচ করব না। তিনি যোগ্য নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের দলনেতা ছিল, রেলের 22 মাস ধরে রেলের প্রতিমন্ত্রী ছিল, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটির তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন। কিন্তু আজকের দিনে অধীরবাবুর যে চলাফেরা বা তার মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, তাতে খুব বেশি কিছু ওনাকে নিয়ে ভাবার কিছু আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ হুমায়ুনদা। এক কথাই হচ্ছে, নিজের যে মসজিদ বানাচ্ছেন, সঙ্গে এই যে মানুষের যে ঢল বিভিন্ন জায়গায় দান বক্সে টাকা আসা, সমস্ত বিষয় নিয়ে আজকে মুখ খুললেন, এবং তিনি কনফিডেন্ট যে আগামী 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের রেজাল্টের পরে তিনি বা তার দল একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবেন। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে রফিক দাওয়াল, কলকাতা।